হ্যালো বন্ধুরা, তো আজকে আরেকটি নতুন চ্যাপ্টার শুরু করব, যেটি হচ্ছে ক্লাস 6-এর সমাজবিজ্ঞান বা সোশ্যাল সায়েন্সের চ্যাপ্টার 4, পৃথিবীর প্রধান মণ্ডলসমূহ। পৃথিবীর কতটি মণ্ডল আছে সেগুলো সম্বন্ধে আলোচনা করব এই ভিডিওতে। এই চ্যাপ্টারটি দেখার ফলে তুমি কী কী শিখবে? পৃথিবীর প্রধান মণ্ডলগুলির কথা জানতে পারবে, প্রথমে। এরপরে স্থলমণ্ডল সম্বন্ধে জানতে পারবে। স্থলমণ্ডল হচ্ছে যেখানে জল নেই, মানুষ বসবাস বা জীবজন্তু বসবাস করতে পারে, সেখানে স্থলমণ্ডল। জলমণ্ডলের ভাগ সম্বন্ধে জানতে পারবে, জলমণ্ডলের কয়টি ভাগ আছে, যেগুলি স্থলমণ্ডলের ভাগ মহাদেশগুলো সম্বন্ধে জানতে পারবে তুমি। এরপরে জলমণ্ডলের ভাগ যেগুলো আছে সেগুলো জানতে পারবে। মহাসাগর, যেগুলো মহাসাগর, সেগুলো সম্বন্ধে পুরোপুরি জানতে পারবে। এরপরে বায়ুমণ্ডল সম্বন্ধে জানতে পারবে, বা বাতাস, যে জায়গায় বাতাস, পুরো আমাদের পৃথিবীর উপরিভাগে কয়েকটা স্তরে বাতাস আছে সেগুলো জানতে পারবে। এরপরে জীবমণ্ডল সম্পর্কে ধারণা লাভ করিবে, মানে জীবমণ্ডল, জীবজগৎ কোন কোন জায়গায় আছে সেই সম্বন্ধে জানবে। তো চলো দেরি না করে ভিডিওটা দেখে নেই। প্রথমে দেওয়া আছে, তোমরা ইতিমধ্যে প্রথম পার্টে পেয়েছো যে পৃথিবী হলো সৌরজগতের একটি গ্রহ। আমরা জানি যে পৃথিবী হচ্ছে সৌরজগতের একটি গ্রহ। সৌরজগতের একটি গ্রহ যেখানে জীব বসবাস করে। আর সৌরজগতের 8টি গ্রহের মধ্যে শুধুমাত্র পৃথিবীতে কি আছে? জীবজগৎ আছে, মানে জীবন আছে। জীবের বসবাসের জন্য প্রয়োজনীয় উপাদানসমূহ হলো বায়ু, জল, মাটি, তাপ ও আলো। এই বায়ু হচ্ছে বাতাস, জল জল এবং মাটি, আর তাপ হচ্ছে গরম বা আলু ফর্সা যেগুলো সেগুলো আমাদের বসবাসের জন্য খুবই জরুরি। এগুলো যদি না থাকে তাহলে পৃথিবীতে কোনো জীবজগৎ থাকিত না। এর মধ্যে আমরা সূর্য থেকে তাপ ও আলো পাই। আর আমরা তাপ ও আলো কোথা থেকে পাই? সূর্য থেকে। তাপ হচ্ছে গরম, আর আলো হচ্ছে যে ফর্সা। অন্য 3টি উপাদান হলো বায়ু, জল ও মাটি আমাদের পৃথিবীতে পাওয়া যায়। বায়ু মানে বাতাস, জল এবং মাটি, এগুলো আমাদের পৃথিবীতে আসে। পৃথিবীর উপরিভাগে বা ভূপৃষ্ঠে এমন একটি অঞ্চল যেখানে পরিবেশের 4টি প্রধান প্রাকৃতিক উপাদান বায়ু, জল, মাটি ও তাপ পাওয়া যায়। পৃথিবীর শুধুমাত্র উপরিভাগ বা ভূপৃষ্ঠ, যেটাতে আমরা চামড়া, পৃথিবীর চামড়াও বলা যায়, সেটাতে আমরা এই 4টি উপাদান পাই। বায়ু হচ্ছে বাতাস, জল, মাটি এবং তাপ, এগুলো আমরা পাই। ভূপৃষ্ঠ স্থলভাগ ও জলভাগ এই 2টি প্রধান ভাগে ভাগ করতে পারি। ভূপৃষ্ঠকে আমরা 2টি ভাগে ভাগ করতে পারি। কোন কোন ভাগ? স্থলভাগ এবং জলভাগ। স্থলভাগ হচ্ছে যেটি মাটির ভাগ, এবং জলভাগ হচ্ছে যেটি জল থাকে। পুরোপুরি পৃথিবীর উপরিভাগে কঠিন অংশ যেখানে আমরা বসবাস করে থাকি সেখানে স্থলভাগ বা স্থলমণ্ডল। যেখানে আমরা বসবাস করতে পারি সেখানের নাম হলো স্থলমণ্ডল বা স্থলভাগ। পৃথিবীর উপরিভাগের এই অংশটি শিলা, মাটি, পলি ইত্যাদি তুলনামূলকভাবে কঠিন উপাদান গঠিত। আর এই যে অংশটি আমাদের স্থলমণ্ডল, যে অংশটি, সেটি কী দিয়ে গঠিত? শিলা, পাথর, মাটি এবং পলিমাটি, এই কয়েকটা কঠিন উপাদান দিয়া এগুলো তৈরি হয়েছে। পৃথিবীর উপরিভাগের বিস্তীর্ণ নিচু জায়গাগুলোতে জল জমে থাকে। জলপূর্ণ এই অঞ্চলগুলোকে জলভাগ বা জলমণ্ডল বলে। আর পৃথিবীর উপরে যেগুলো কিছু নিচু অংশ, মানে আমাদের মাটি থেকে কিছু নিচা অংশ, সেগুলোতে কি আছে? জল আছে। এর জন্য এইগুলোকে জলমণ্ডল বা জলভাগ হিসাবেও বলা যায়। আমরা যে পৃথিবীতে বাস করি তাকে ঘিরে থাকা গ্যাসীয় আবরণটি বায়ুমণ্ডল বলে। আর আমরা যে জায়গাতে আছি সেই জায়গায় এই ভূপৃষ্ঠ থেকে উপরে যতটুকু বাতাস আছে সেই বাতাসের লেয়ারটাকে আমরা কি বলি? বায়ুমণ্ডল।
এরপরে বায়ুমণ্ডলে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি বিভিন্ন ধরনের গ্যাস পাওয়া যায়। বায়ুমণ্ডলে কী কী পাওয়া যায়? নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এই ধরনের গ্যাসগুলো পাওয়া যায়, যেগুলো আমাদের উদ্ভিদের জন্য বা প্রাণী জগতের জন্য খুবই উপকারী। মানুষ ও বিভিন্ন জীবজন্তু বসবাস করা স্থলমণ্ডল, জলমণ্ডল ও বায়ুমণ্ডলকে একসঙ্গে সংক্ষিপ্তভাবে জীবমণ্ডল বলে। মানুষ বা বিভিন্ন জীবজন্তু যে জায়গায় বসবাস করতে পারে, যেগুলো স্থলমণ্ডল হোক বা জলমণ্ডল হোক বা বায়ুমণ্ডল হোক, সবটাকে একসাথে মিলিয়ে আমরা জীবমণ্ডল বলি। স্থলভাগ বা স্থলমণ্ডল, এখানে আমরা কি পড়ব? স্থলভাগ বা স্থলমণ্ডল সম্বন্ধে এই প্যারাগ্রাফে পড়ব। দেখি এখন পৃথিবীর উপরিভাগে, আমি রেড কালারটা দিয়ে দিচ্ছি। পৃথিবীর উপরিভাগে কঠিন অংশকে স্থলভাগ বলা হয়। এটা উপরে আমরা পড়ে এসেছি। পৃথিবীর উপরিভাগে যে কঠিন লেয়ার বা শক্ত লেয়ার সেটাকে আমরা স্থলভাগ বলি। পৃথিবীর উপরিভাগে অবস্থিত বিভিন্ন প্রকারের শিলা ও জীব জন্তুর খাদ্য সরবরাহকারী মাটির স্তর দিয়ে এই অংশ গঠিত। আর এই অংশটা কী দিয়ে গঠিত? এই অংশটা মাটির স্তর দিয়ে গঠিত। স্থলভাগের একটি বৃহৎ খণ্ডকে মহাদেশ, বিশাল জলভাগের এক বৃহৎ অংশকে মহাসাগর বলে। আর স্থলভাগের একটি বৃহৎ অংশ মানে বড় বড় যেগুলো খণ্ড, সেগুলোকে আমরা একসাথে কি বলি? মহাদেশ বলি। আর যেগুলো জলভাগ আছে সেগুলো বৃহৎ মানে বড় বড় অংশ যেগুলো, সেগুলোকে আমরা মহাসাগর বা ওশিয়ান ইংলিশে সেটি বলি। পৃথিবীর সবকটি মহাসাগর পরস্পর সংলগ্ন। আর মহাসাগরগুলো একে আরেকটার সাথে সংলগ্ন মানে মিল আছে। মানচিত্রে 4.1 অথবা গোলকটির ভালোভাবে লক্ষ্য করে মহাসাগরগুলি সংলগ্ন নয় কি? আচ্ছা, মানচিত্র দেখে আমরা এটা দেখে নেব। স্থলমণ্ডলের উচ্চতা পৃথিবীর সব জায়গাতে সমান নয়। আর স্থলমণ্ডল যেটা আছে, স্থলমণ্ডল হচ্ছে যে মাটির লেয়ার, সেটা সব জায়গায় কিন্তু সমান নয়। স্থলভাগের উচ্চতা কীভাবে নির্ণয় করা হয় জানো কি? সাগর পৃষ্ঠের গড় উচ্চতাকে থেকে স্থলভাগের উচ্চতা নির্ণয় করা হয়। তোমরা নিশ্চয়ই জানো যে পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট উচ্চতা 8,848 মিটার। তোমরা জানো যে মাউন্ট এভারেস্ট যেটা আছে সেটির উচ্চতা হচ্ছে আমাদের জলমণ্ডল থেকে বা সাগরের যে লেয়ার আছে সে লেয়ার থেকে 8,848। এখানে তোমরা প্রশ্ন করতে পারো যে এই সাগরের লেয়ার থেকে কেন এই আমাদের মাপটা নেওয়া হয়? কারণ সাগরের লেয়ার যেটা আছে এটা একবারে প্লেন মানে সব জায়গাতে সমান বিস্তীর্ণ, সমানভাবে দেওয়া আছে। এই দেখো এখানে কন্টিনেন্টগুলো দেওয়া আছে। এই মহাদেশগুলো দেওয়া আছে এখানে হচ্ছে এশিয়া, এই হচ্ছে ইউরোপ, আফ্রিকা, এরপরে উত্তর আমেরিকা, এটি হচ্ছে দক্ষিণ আমেরিকা, এরপর হচ্ছে আন্টার্কটিকা। আচ্ছা, এরপরে ওশেনিয়া বা অস্ট্রেলিয়া, এইগুলো তোমরা দেখতে পারবে। এখানে কি আছে? এখানে আছে প্রশান্ত মহাসাগর। এই যে প্রশান্ত মহাসাগর, এই দিক থেকে এই দিক পর্যন্ত হচ্ছে প্রশান্ত মহাসাগর। এরপরে কি আছে দেখে নেই। প্রশান্ত মহাসাগর, এখানে আছে আটলান্টিক মহাসাগর, এই জায়গাতে আটলান্টিক মহাসাগর আছে। এরপরে আছে কি? এরপরে আছে এই ভারত মহাসাগর। ভারত মহাসাগর এবং দক্ষিণ মহাসাগর, এই দেখো দক্ষিণ মহাসাগর। আর এখানে হচ্ছে উত্তর মহাসাগর। এই হচ্ছে কয়টি? 7টি কন্টিনেন্ট এবং 5টি মহাসাগর। আচ্ছা, এই শৃঙ্গটির উচ্চতা সাগরপৃষ্ঠ থেকে সাথে তুলনা করা নির্ণয় করা হয়েছে। প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত মেরিয়ানা খাদের গভীরতা 11,022 মিটার। এই স্থলভাগ সর্বোচ্চ মাউন্ট এভারেস্টের উচ্চতা চেয়ে মেরিয়ানা খাদের গভীরতা বেশি। বিষয়টি একবার কল্পনা করো। ডান পাশের চিত্র থেকে কি অনুমান পেয়েছো? আচ্ছা, এখানে কি বলা হয়েছে? এই মাউন্ট এভারেস্ট আছে, এই মাউন্ট এভারেস্টটা সাগর পৃষ্ঠ থেকে কত কিলোমিটার উচ্চতা? এই সাগর পৃষ্ঠ যদি থাকে, এখান থেকে উচ্চতা 8,884 কিলোমিটার। আর বলা হয়েছে যে প্রশান্ত মহাসাগরের বুকে কি আছে? একটি মেরিয়ানা খাদ, একটি গর্ত আছে। এই যে নিচের দিকে গর্ত যেটা আছে,
এই গর্তটা কতটুকু গভীর আছে? 11,022 মিটার। এটুকু গর্ত নিচের দিকে ডাবিয়ে আছে, গর্ত আছে। এই স্থলভাগের সর্বোচ্চ মাউন্ট এভারেস্টের উচ্চতার চেয়ে মেরিয়ানা খাদের গভীরতা বেশি। এই মাউন্ট এভারেস্ট হচ্ছে শুধুমাত্র 8,848 মিটার, কিন্তু এই যে মেরিয়ানা খাদ যেটা আছে প্রশান্ত মহাসাগরে, সেটির দৈর্ঘ্য এটা থেকে মোটামুটি ডাবল বললেও চলে। আচ্ছা, স্থলভাগের সর্বোচ্চ, আচ্ছা বিষয়টি একবার কল্পনা করো ডান পাশের চিত্র। আচ্ছা, এটা তোমরা নিজে নিজে একবার চিন্তা করে দেখো তো কত খাদটা কতটুকু গভীর। এখন উপরে উল্লেখিত মাউন্ট এভারেস্টের উচ্চতম বিন্দু মেরিয়ানা খাদের নিম্নতম বিন্দুর মধ্যে উচ্চতা ও নিম্নতম পার্থক্য পাশের চিত্র দেখে গণনা করে বের করো। এখানে তোমরা বের করতে বলেছে যে এই চিত্র থেকে মারিয়ানা খাদের দৈর্ঘ্য, মেরিয়ানা খাদের যে দৈর্ঘ্য নিচে পর্যন্ত আর উপরে যে মাউন্ট এভারেস্টের, এটা মিলিয়া কত পার্থক্য, পার্থক্য হতে হয় সেটা তোমরা নিচে লিখবে। এখানে ক্রিয়াকলাপ দেওয়া আছে নিচের শূন্য বাক্সগুলিতে পৃথিবীর মণ্ডলগুলির নাম লেখো। পৃথিবীর প্রধান মণ্ডলগুলি কী কী? স্থলমণ্ডল, জলমণ্ডল, এখানে কী দেওয়া আছে? স্থল, জল, আর কি? স্থল, জল, বায়ুমণ্ডল এবং জীবমণ্ডল, 4টি ভাগ আছে। স্থলমণ্ডল, জলমণ্ডল, বায়ুমণ্ডল ও জীবমণ্ডল, এগুলো তোমরা এখানে লিখে নেবে। আচ্ছা, পৃথিবীর প্রধান মহাদেশ 7টি। পৃথিবীর কয়টি মহাদেশ আছে? সেটি হলে 7টি মহাদেশ আছে। মহাদেশ দেশগুলি হলো এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া এবং আন্টার্কটিকা বা কুমেরু মহাদেশ। এগুলো হচ্ছে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া এবং আন্টার্কটিকা। বিশাল জলভাগ কয়েকটি মহাদেশকে একে অপরের থেকে পৃথক করে ফেলেছে। আর আমাদের যে জলভাগ আছে সেটি একটি অপরকে, এই মহাদেশ যেগুলো আছে একে একটি অপরের থেকে আলাদা আলাদা হয়ে গেছে। চিত্র 4.1 লক্ষ্য করলে দেখবে পৃথিবীর মোট স্থলভাগের অধিকাংশই উত্তর গোলার্ধে অবস্থিত। আমরা এখানে যদি দেখি চিত্র যেটি আছে সেটিতে দেখব যে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ, এই যে বিষুবরেখা চলে গেছে, এই উপরের দিকে উত্তর গোলার্ধ এবং নিচের দিকে হচ্ছে দক্ষিণ গোলার্ধ। এই জায়গায় স্থলভাগ যেগুলো আছে বেশি, এই জায়গায় স্থলভাগ বেশি দেখো। এখানে এশিয়া, ইউরোপ, এরপরে দক্ষিণ আমেরিকা, না উত্তর আমেরিকা, এগুলো বেশি জায়গা জুড়ে বিস্তীর্ণ, এটা বলেছে। আর কি বলেছে? এই যে আমাদের জলভাগ বা ওই মহাসাগরগুলো আমাদের যে কন্টিনেন্ট বা মহাদেশগুলোকে আলাদা আলাদা করে ফেলেছে। এই দেখো আলাদা আলাদা করে ফেলেছে, এখান থেকে এখানে আলাদা, এখান থেকে আলাদা করে ফেলেছে। আচ্ছা, এরপরে আমি দেখে নেব। সবচেয়ে বড় মহাদেশ হলো এশিয়া। সবচেয়ে বড় মহাদেশ কোনটি? সেটি হচ্ছে এশিয়া। পৃথিবীর মোট স্থলভাগের 1/3 হচ্ছে এই মহাদেশ। পৃথিবীর মোট স্থলভাগ যদি আমরা 3 ধরি তাহলে সেটি হচ্ছে 1 ভাগ। এরকম বলছে। এই মহাদেশের অধিক অংশ উত্তর গোলার্ধে, আর মহাদেশটির দক্ষিণ অংশের মধ্য দিয়ে পূর্ব পশ্চিম দিকে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে। এই মহাদেশের অন্তর্গত আমাদের দেশ ভারতের উত্তরে হিমালয় পর্বতমালা অবস্থিত। এশিয়ার উত্তর পশ্চিম অংশের উত্তর দক্ষিণে ইউরোপ পর্বতমালা ও পর্বতমালার পশ্চিমে বিশাল স্থলমণ্ডল। ইউরোপ মহাদেশ এই পর্বতমালা মহাদেশ দুটোকে পৃথক করেছে। এখানে আবার যদি এটাতে আসি তাহলে আমরা দেখব এই যে এশিয়া মহাদেশে কি আছে? এই যে এশিয়া মহাদেশ, এটি হচ্ছে সবথেকে বড় কন্টিনেন্ট বা মহাদেশ। এশিয়া মহাদেশটা কোন দিকে আছে? উত্তর দিকে, উত্তর মেরু, উত্তর মেরুর দিকে। আর এখানে এশিয়া মহাদেশের সাইডে কি আছে? এখানে আছে ইউরোপ মহাদেশ। এই জায়গায় ইউরোপ মহাদেশ আছে। আর ইউরোপ মহাদেশ আর এশিয়া মহাদেশে একটি পাহাড় আলাদা করে রেখেছে, সেটা বলেছে এখানে। আর আমাদের ভারতবর্ষ যেটা আছে সেটাকে আমাদের ভারতবর্ষকে, এই দেখো একটা কর্কটক্রান্তি রেখা চলে এসেছে। এখান থেকে কর্কটক্রান্তি রেখাটা সমান 2 ভাগে আমাদের ভারতবর্ষটাকে ভাগ করে নিয়েছে, সেটি বলেছে। আচ্ছা, এখানে আমরা দেখে নেই ইউরোপ মহাদেশটি এশিয়া মহাদেশ থেকে অনেক ছোটো। ইউরোপ মহাদেশটা আসলে বহুত ছোটো, অনেক ছোটো বলেছে।
এশিয়া থেকে ছোটো। এই মহাদেশ এশিয়া মহাদেশের পশ্চিমে, হ্যাঁ, মহাদেশটি এশিয়া মহাদেশের পশ্চিম দিকে। মহাদেশটি উত্তর অংশের দিয়ে মধ্য পশ্চিম সুমেরুবৃত্ত অতিক্রম করেছে। এই মহাদেশে 3 দিকে জল বেষ্টিত। আর এশিয়া মহাদেশ ইউরোপ মহাদেশের 3 দিক দিয়া জল দ্বারা আবৃত আছে। আচ্ছা, এশিয়ার পর দ্বিতীয় সর্ববৃহৎ মহাদেশ হলো আফ্রিকা। এশিয়ার পরে যেটা সবচাইতে বেশি স্থল বা মাটি আছে সেটি হচ্ছে আফ্রিকা মহাদেশ। বিষুবরেখা এই মহাদেশের প্রায় মাঝখান দিয়ে অতিক্রম করেছে। আর যে আফ্রিকা মহাদেশ আছে সেটি আমরা দেখব আফ্রিকা মহাদেশ। এটি আফ্রিকা মহাদেশ। এই আফ্রিকা মহাদেশ, এইটি হচ্ছে আফ্রিকা মহাদেশ। হ্যাঁ, এই হচ্ছে আফ্রিকা মহাদেশ। আফ্রিকা মহাদেশের বিষুবরেখা যেটা আছে সেটা প্রায় মধ্যে দিয়ে কেটে গেছে আফ্রিকা মহাদেশের। হ্যাঁ, আফ্রিকা মহাদেশের মাঝখান দিয়ে কেটে গেছে বিষুবরেখাটা, এটা বলেছে। আচ্ছা, দ্বিতীয় সর্ববৃহৎ মহাদেশ হলো আফ্রিকা মহাদেশ। আচ্ছা, এরপরে দেখি প্রায় মাঝখানে এই মহাদেশটি উত্তর ও দক্ষিণ উভয় গোলার্ধে অবস্থিত, সমভাবে বিস্তৃত। উত্তর এবং দক্ষিণ গোলার্ধে সমভাবে বিস্তৃত। আমরা জানি যে বিষুবরেখার উপরের দিকটা হচ্ছে উত্তর গোলার্ধ, নিচের দিকটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। আর এই মহাদেশটা এই উপরের দিকেও আছে, নিচের দিকেও আছে। এই জন্য বলা হয়েছে যে উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে 2 জায়গায় আছে। হ্যাঁ, এটা বলা হয়েছে। পৃথিবীর মানচিত্রে, এরপরে দেখেন পৃথিবীর মানচিত্রটি ভালোভাবে লক্ষ্য করলে দেখবে যে শুধু এই মহাদেশের মধ্যে দিয়ে কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা ও বিষুবরেখা অতিক্রম করেছে। আমরা যদি পৃথিবীর মানচিত্রটা দেখি তাহলে দেখব যে শুধুমাত্র একটি মহাদেশ, যে এই আফ্রিকা মহাদেশের মধ্য দিয়ে 3টি রেখা অতিক্রম করেছে। প্রথমটি হচ্ছে কর্কটক্রান্তি, হ্যাঁ, দ্বিতীয় বিষুবরেখা, তৃতীয় মকরক্রান্তি। এই 3টি রেখা একসাথে তিনটি রেখা এই মহাদেশটিকে কেটেছে। হ্যাঁ, কেটে গেছে। এই দেখো, এটি হচ্ছে আফ্রিকা মহাদেশ। হ্যাঁ, তারপরে দেখব এরপরে বিষুব অঞ্চলে অবস্থিত হওয়ার ফলে আফ্রিকা মহাদেশের জলবায়ু বিষুব অঞ্চলে অবস্থিত হওয়ার ফলে আফ্রিকা মহাদেশের জলবায়ু মহাদেশকে কয়েকটি সাগর মহাসাগরের 4টি বেষ্টন করে রেখেছে। সবচেয়ে দীর্ঘ নীল নদ আফ্রিকা মহাদেশে অবস্থিত। হ্যাঁ, আচ্ছা, পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি সাহারা আফ্রিকাতে অবস্থিত। আফ্রিকা মহাদেশের কয়েকটি সাগর মহাসাগর চারিদিকে বেষ্টন করেছে। এবং আচ্ছা, এই যে পৃথিবীর বিষুব অঞ্চল বিষুব অঞ্চল হচ্ছে এই যে জায়গাটিকে বিষুব অঞ্চল বলা হয়। এই জায়গা যেটি হচ্ছে এই যে কর্কটক্রান্তি এবং মকরক্রান্তির যে জায়গা আছে সেটির ভিতরে হচ্ছে কি হচ্ছে, এটা হচ্ছে বিষুব অঞ্চল। আর বিষুব অঞ্চল থাকার ফলে সেখানে কি আছে, অ্যামাজন রেইন ফরেস্ট সেটি আছে। এবং এই জায়গায় কি হয়, এই জায়গাতে তিন দিক দিয়ে জল দ্বারা বেষ্টিত। হ্যাঁ, 3 জায়গা দিয়ে জল দ্বারা বেষ্টিত। এবং কি বলেছে এখানে দেখে নেই, শুধু এর মধ্যে আচ্ছা, উষ্ণ মরুভূমি মানে সবথেকে গরম মরুভূমি যেটা আছে সেটি হচ্ছে সাহারা মরুভূমি। হ্যাঁ, সেটি আফ্রিকাতে অবস্থিত, কারণ এখানে রৌদ্র সবচেয়ে বেশি পড়ে। আচ্ছা, আর পৃথিবীর দীর্ঘতম নদী যেটা নীল নদ, সেটা আফ্রিকা মহাদেশেই আছে। এরপরে দেওয়া আছে পৃথিবীর 3য় বৃহত্তম মহাদেশ হলো উত্তর আমেরিকা। পৃথিবীর 3 নম্বর স্থানে যেটা পড়ে সেটি হচ্ছে উত্তর আমেরিকা। খুব একটি সংকীর্ণ ভূখণ্ডের মাধ্যমে এই মহাদেশটি দক্ষিণ আমেরিকার সঙ্গে যুক্ত হয়েছে। আর এই মহাদেশটি, হ্যাঁ, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা দুইটি একটি সংকীর্ণ স্থলভাগ দিয়ে, এই যে স্থলভাগ দিয়ে এটা হচ্ছে উত্তর আমেরিকা আর এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা। এখানে আর এই জায়গাটা কি হয়েছে, মিলিত হয়েছে কিসের দ্বারা? হ্যাঁ, এখানে মিলিত হয়েছে কিসের দ্বারা মিলিত হয়েছে, এখানে বলা হয়েছে, হ্যাঁ, এই উত্তর আমেরিকা পানামা পানামা খাল দ্বারা এটি কি হয়েছে, মিলিত হয়েছে। এই মহাদেশের সম্পূর্ণভাবে উত্তর গোলার্ধে রকি পর্বতমালা উত্তর মহাদেশের উল্লেখযোগ্য পর্বতমালা। এই আমাদের উত্তর আমেরিকায় কোন গোলার্ধে অবস্থিত? উত্তর গোলার্ধে। এবং রকি পর্বতমালা যেটি আছে, পর্বতমালা হচ্ছে পাহাড়ের যে উঁচু উঁচু পাহাড়ের যে 1টি 2টি 3টি করে বিশাল বড় পাহাড়ের পর্বতমালা হয় সেগুলো। এই রকি পর্বতমালা কোন জায়গায় অবস্থিত? সেটি হচ্ছে উত্তর আমেরিকা
একটা উল্লেখযোগ্য পর্বতমালা। মহাদেশটি 3টি মহাসাগর দ্বারা বেষ্টিত। উত্তর আমেরিকাকে বেষ্টন করে থাকা মহাসাগর কয়েকটির নাম চিত্র 1 দেখানো আছে। আচ্ছা, 1 যেটা আছে এটা দেখলে তোমরা দেখে নেবে। আচ্ছা, দক্ষিণ আমেরিকা মহাদেশের অধিকাংশ স্থান দক্ষিণ গোলার্ধে। দক্ষিণ আমেরিকা যেটা আছে এটির যেগুলো স্থান আছে সেগুলো বেশিরভাগ কোন জায়গায়? দক্ষিণ গোলার্ধে অবস্থিত। পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা অ্যান্ডিজ এই মহাদেশের পশ্চিম দিকে দক্ষিণে বিস্তৃত। আর পৃথিবীর সবচাইতে লম্বা পর্বতমালা যেটি অ্যান্ডিজ পর্বত, সেটি কোন মহাদেশে অবস্থিত? দক্ষিণ আমেরিকায় অবস্থিত। এই মহাদেশের উত্তর অংশের মধ্য দিয়ে পৃথিবীর সবচেয়ে চওড়া নদী অ্যামাজন পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। এখানে আমরা দেখে নেব, এই ম্যাপ থেকে দেখে নেব। এই হচ্ছে দক্ষিণ আমেরিকা, এই যে হচ্ছে অ্যান্ডিজ পর্বত, এই জায়গা দিয়ে অ্যান্ডিজ পর্বতটা এই পুরোপুরি লম্বাভাবে বিশ্বের সবচাইতে লম্বা পর্বতমালা অ্যান্ডিজ পর্বতমালা এই সাইডে আছে। আচ্ছা, এটাকে কোন কোন রেখা কেটেছে? মকর ক্রান্তি এবং বিষুব রেখা দুইটি কেটে গেছে। আর এটা কোন গোলার্ধে বেশিরভাগ দক্ষিণ গোলার্ধের দিকে। এই দক্ষিণ গোলার্ধের দিকে সবচাইতে বেশি এটা বলা হয়েছে। আচ্ছা, এরপরে আমরা দেখে নেব এইখানে কোন নদী আছে? অ্যামাজন নদী, সবথেকে চওড়া, মানে এমনি লম্বা নয়, চওড়া নদী যেটা আছে অ্যামাজন, সেটি এই দক্ষিণ আমেরিকায় অবস্থিত। আচ্ছা, জেনে রাখি এখানে দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে? 2টি বিস্তীর্ণ স্থলভাগকে সংযোগকারী সংকীর্ণ স্থলভাগকে যোজক বলে। আর 2টি বিস্তীর্ণ স্থলভাগকে সংযোগকারী সংকীর্ণ স্থলভাগকে প্রণালী বলে। প্রণালী এবং যেগুলো যোজক এগুলো কাকে বলে এই সম্পূর্ণ বলা হয়েছে। মানে প্রণালী হচ্ছে যেগুলো 2টি সংকীর্ণ স্থলভাগ সংযোগ করেছে, বিস্তীর্ণ স্থলভাগকে সংযোগ করেছে, এটি হচ্ছে স্ট্রেইট। আর প্রণালী, আর 4.3-তে দেখবার জন্য বলছে আমরা, 4.3-তে দেখে নেই। এই দেখো এটা কীভাবে দেওয়া আছে। এই যে এই 2টি কিসের দ্বারা জয়েন করা আছে দেখো, আর এই 2টি কিসের দ্বারা আলাদা করা হয়েছে এইটি বলা হয়েছে। মানে আলাদা হয় 2টি কন্টিনেন্ট, 2টি মহাদেশ বা মহাদেশ কিসের সাহায্যে মানে একসাথে মিলিত হয়, আবার কোন খালের সাহায্যে মানে আলাদা হয়, একসাথে লাগে আবার আলাদা হয়, এটা বলা হয়েছে। আচ্ছা, এখানে 2টি বিস্তীর্ণ স্থলভাগ সংযোগকারী স্থলভাগ, একটি স্থল এটি স্তর, এটি হলো 2টি যদি কানেক্ট করে এটাকে আমরা কি বলবো? যোজক বলবো। আর 2টি বিস্তীর্ণ জলভাগ, এখানে জলভাগ হবে। জলভাগ, এখানে যদি এখানে একটি জলের ভাগ আছে, দুটাতে যদি মিলিত হয় তাহলে এটাকে আমরা প্রণালী বলি। আচ্ছা, যেমন পাক প্রণালী, এখানে আমরা দেখে নেব। এই দেখো পাক প্রণালী কি করেছে? এখানে বঙ্গোপসাগর, এখানে আরব সাগর দুইটাতে মিলিত করেছে। আর এখানে আছে পানামা যোজক, এখানে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা দুইটাকে কানেক্ট করছে, মানে একসাথে মিলিত করছে। আচ্ছা, পৃথিবীর মহাদেশগুলির মধ্যে ওশেনিয়া সবচেয়ে ছোট মহাদেশ। এই মহাদেশটি সম্পূর্ণভাবে দক্ষিণ গোলার্ধে, এর চারদিকে সাগর মহাসাগরে বেষ্টিত। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড হচ্ছে ওশেনিয়া মহাদেশের 2টি প্রধান ভূখণ্ড। চারিদিকে জলে বেষ্টিত ওশেনিয়া মহাপ্রধান দ্বীপ অস্ট্রেলিয়া দ্বীপ মহাদেশ বলা হয়। আর আমরা দেখব ওশেনিয়া বা অস্ট্রেলিয়া যে মহাদেশ আছে সেটি সম্বন্ধে। এখানে দেখো এই যে সবচেয়ে ছোটো মহাদেশ যেটি আছে এটি হচ্ছে অস্ট্রেলিয়া। এটির চারিদিকে কী আছে? জল আর জল। এটিতে ওশেনিয়া বা অস্ট্রেলিয়াও বলা হয়। আচ্ছা,
এরপরে দেখে নেব আন্টার্কটিকা বা কুমেরু সম্পূর্ণভাবে দক্ষিণ গোলার্ধে এই মহাদেশের প্রায় মধ্যভাগ কুমেরু বিন্দু। যেহেতু এই মহাদেশ দক্ষিণ মেরু অঞ্চলে, সেই জন্য সর্বদা বরফাচ্ছন্ন থাকে। এখানে মানুষের কোনো স্থায়ী বাসস্থান নেই। পৃথিবীর অনেক দেশ বরফে আবৃত। এই মহাদেশে গবেষণা কেন্দ্র স্থাপন করেছে আন্টার্কটিক বা কুমেরু মহাদেশে। আমাদের দেশের 3টি গবেষণা ক্রমে দক্ষিণ গাঙ্গোত্রী, মৈত্রী এবং ভারতী। তার মৈত্রী ও গঙ্গোত্রী নামক গবেষণা কেন্দ্র দুটি বর্তমান কার্যক্রম হয়ে গেছে। মৈত্রী ও দক্ষিণ গঙ্গোত্রী নামক দুটি গবেষণা কেন্দ্র আছে। এই স্থলভাগে মানুষের স্থায়ী বসতি থাকার জন্য এটাকে অনেকে মহাদেশ বলতে রাজি নন। আর এখানে আমরা আবার যদি এই মহাদেশটাকে দেখি তাহলে দেখব এই মহাদেশ যেটা আছে, এই দেখো আন্টার্কটিকা যেটা আছে সেটিতে বরফ, সবসময় বরফ থাকে। হ্যাঁ, এই বরফ থাকার ফলে এটাকে মানুষ এত মহাদেশ বলে না, মানুষ মহাদেশ বলেন। কিন্তু কোনো আমাদের বৈজ্ঞানিকরা এটাতে এক্সপেরিমেন্ট করার জন্য বিভিন্ন সময় যান বা বিভিন্ন এই ইনস্ট্রুমেন্ট যেগুলো লাগিয়ে থাকেন। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের পৃথিবীর যেগুলো লেওয়া আছে এখানে, আমাদের ভারতবর্ষের যেগুলো কেন্দ্র আছে, গবেষণা কেন্দ্র আছে, এগুলো গঙ্গোত্রী, মৈত্রী এবং ভারতী নামে আছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা দেখে নেব জলমণ্ডল। প্রায় 3/4 জল বেষ্টিত আমাদের পৃথিবীকে একটি নীল গ্রহ বলা হয়। হ্যাঁ, 3/4 অর্থাৎ আমাদের পৃথিবী। হ্যাঁ, 4 ভাগ যদি করা হয় তাহলে 3 ভাগ কী আছে? 3 ভাগ হচ্ছে জল। আর এই জন্যই আমাদের পৃথিবীকে নীল গ্রহ হিসাবেও বলা হয়। তো এখন কোয়েশ্চন যদি আসে, নীল গ্রহ কেন আমাদের পৃথিবীকে বলা হয়? কারণ আমরা পৃথিবীতে প্রায় 3/4 জল আছে। হ্যাঁ, পৃথিবীর উপরিভাগের শতকরা 71 ভাগের বেশিও অংশ জল। 71 ভাগ 71 যে পার্সেন্টেজ আছে এটি হচ্ছে জলের। আর মাত্র 29% আছে আমরা কি আছে 29% স্থলভাগ। হ্যাঁ, স্থলভাগ। এই 29%-র মাঝে আমাদের 7টি মহাদেশ আর 71%-র মাঝে 5টি মহাসাগর আছে। সাগর, মহাসাগর, নদী, হ্রদ ইত্যাদি প্রবাহিত জল বা হিমবাহের বরফ, ভূগর্ভ স্থিত জল, বায়ুমণ্ডলের জলীয় বাষ্প এইসব মিলে জলমণ্ডল গঠিত। জলমণ্ডল কী কী দিয়ে গঠিত? সাগর, মহাসাগর, নদী, হ্রদ ইত্যাদি প্রবাহিত জলভাগ আর হিমবাহ মানে বরফ, হ্যাঁ, এগুলো দিয়ে কী গঠিত? এই জলমণ্ডলটি গঠিত। এরপরে দেখেন পৃথিবীর মোট জলের 97% সাগর মহাসাগরে আছে। এই জল মানুষের ব্যবহারের জন্য অনুপযোগী। আর পৃথিবীর মোট জল যেগুলো আছে এগুলোর 97% জল কোথায় আছে? সাগর এবং মহাসাগরে আছে। আর এই সাগর এবং মহাসাগরের জলগুলো মানুষ ব্যবহার করতে পারে না। কারণ হচ্ছে এই জলগুলি লবণাক্ত। এগুলিতে শুধুমাত্র লবণ আর লবণ। অবশিষ্ট জলের বেশিরভাগ ভূগর্ভস্থ জল বা বরফের রূপে গলিত। আচ্ছা, বাকি যে 3% আছে সেটি কি আছে? ভূগর্ভ মানে পৃথিবীর ভিতরে আন্ডার ওয়াটার, এবং কি আছে? বরফ হিসাবে জমে আছে। মোট জলের একটি সামান্য অংশ মানুষের ব্যবহারের ব্যবহারযোগ্য পরিষ্কার জল। আচ্ছা, মোট জলের একটু জল মানুষ কিন্তু ব্যবহার করতে পারে। এই সামান্য পরিমাণে ব্যবহারের উপযোগী জল মানুষ বিবেচনাভাবে অপচয় করতে দেখা যায়। এই সামান্যটুকু জল যে 3% আছে সেগুলোও মানুষ কিন্তু অপচয় করে। মানুষ বিনা কামে কাজে সেগুলো ইউজ করে। হ্যাঁ, তাছাড়া কলকারখানা নির্গত রাসায়নিক পদার্থ, শস্য ক্ষেতে ব্যবহৃত কীটনাশক দ্রব্য, ঘরোয়া কাজকর্ম ইত্যাদি দ্বারা ব্যবহারের উপযোগী জল প্রদূষিত হচ্ছে। আর জল কীভাবে প্রদূষিত হচ্ছে? আমাদের যে কলকারখানা আছে সেগুলো থেকে নির্গত রাসায়নিক পদার্থ যেগুলো নির্গত হয়ে নদীতে পড়ে যাচ্ছে, এগুলোর দ্বারা আমাদের যে জলভাগ, এই যে 3% জলভাগ যেগুলো আছে সেগুলোও কিন্তু প্রদূষিত হচ্ছে। আর মানুষ এগুলো জল পান করতে পারবে না। হ্যাঁ, অপরদিকে ভূগর্ভের সঞ্চিত জল অত্যধিক উত্তোলনের ফলে স্থানে ভূগর্ভের জলের অভাব দেখা দিচ্ছে। আর আমাদের যে এখন বর্তমান যুগে যে কূপ লাগিয়ে নিচের জল উপরে যে মেশিন দিয়ে তোলা হচ্ছে, এর জন্য পৃথিবীর ভূগর্ভে বা পৃথিবীর ভিতরে যে জলগুলো আছে সেগুলো ধীরে ধীরে কমে যাচ্ছে। এসব কাজ মানব জাতির জন্য বিপজ্জনক নয় কি? আর এগুলো যদি করি তাহলে আমাদের জলভাগের জন্য একটা খাতরা তৈরি হয়ে যাবে। হ্যাঁ,
আর আমাদের মানব জাতির জন্য পরবর্তীকালে জল পাওয়া খুবই দুষ্কর হয়ে উঠবে। এজন্য জল অপচয় না করাটাই ভালো। হ্যাঁ, এখানে দেওয়া আছে মহাসাগর। জলমণ্ডলের প্রধান অংশ হলো মহাসাগরগুলি। জলমণ্ডলের প্রধান অংশ কোনগুলি? মহাসাগর। মহাসাগরগুলি পরস্পর সংলগ্ন হয়ে আছে। মহাসাগরগুলি একে অপরের সঙ্গে মিলিত হয়ে আছে। মহাদেশগুলো কিন্তু একে অপরের সাথে মিলিত না। মহাদেশগুলো একে অপরের সাথে মিলিত না, কারণ মহাসাগরগুলো একটা আরেকটারে কী করছে, মানে আলাদা করে নিয়েছে। পৃথিবীর মহাসাগর 5টি হলো প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর এবং উত্তর মহাসাগর ও দক্ষিণ মহাসাগর। এগুলো হচ্ছে পৃথিবীর 5টি মহাসাগর। মহাসাগরের জলভাগ সর্বদা গতিশীল। মহাসাগরের জল যেটা আছে সেটি গতিশীল, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করে। হ্যাঁ, মহাসাগরগুলি আমরা প্রধানত 3 প্রকার গতি দেখতে পাই। সেগুলি হচ্ছে তরঙ্গ বা ঢেউ, জোয়ার ভাটা এবং সামুদ্রিক স্রোত। আমাদের মহাসাগরগুলি 3 ভাগে কী করে গতি করে, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। সেগুলো হচ্ছে, প্রথম হচ্ছে তরঙ্গ, মানে তরঙ্গ বা ঢেউ দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায়। 2 নম্বর হচ্ছে জোয়ার ভাটা। জোয়ার ভাটার সাহায্যে এক জায়গা থেকে আরেক জায়গায় জলগুলি যায়। এবং 3 নম্বর হচ্ছে সামুদ্রিক স্রোত, সমুদ্রের যে স্রোত আছে সেটার সাহায্যে যায়। আচ্ছা, এখানে দেখে নেব প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম গভীরতম মহাসাগর। এই মহাসাগরের মেরিয়ানা খাদ অবস্থিত। এই প্রশান্ত মহাসাগরে মেরিয়ানা খাদ যেটি আছে সেটি অবস্থিত। মেরিয়ানা খাদ হচ্ছে সবচাইতে নিচের দিকে একটি সবচাইতে দীর্ঘ নিচের দিকে খাদ। হ্যাঁ, পৃথিবীর উপরিভাগের 3 ভাগের 1 ভাগ এটি অধিকার করে রেখেছে। পৃথিবীর উপরিভাগের 3 ভাগের 1 ভাগ, শুধুমাত্র পৃথিবীর এই উপরিভাগের যে 3 ভাগ আছে, 3 ভাগের 1 ভাগ পুরোপুরি এই প্রশান্ত মহাসাগর জুড়ে রেখেছে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর হলো আটলান্টিক মহাসাগর। আর 2 নম্বর যে মহাসাগর আছে সেটি হচ্ছে আটলান্টিক মহাসাগর। আকৃতি প্রায় ইংরেজি অক্ষর এস অক্ষরের মতো। আর এই আটলান্টিক মহাসাগরের আকৃতি কীরকম? এস অক্ষরের মতো। এর পশ্চিমে উত্তর ও দক্ষিণে আমেরিকা এবং পূর্বে ইউরোপ ও আফ্রিকা মহাদেশ। এর পশ্চিমে হচ্ছে উত্তর ও দক্ষিণ আমেরিকা, আর পূর্বে আছে ইউরোপ আর আফ্রিকা মহাদেশ। এ মহাসাগরে ভগ্ন উপকূল রেখা প্রাকৃতিক বন্দর ও পোতাশ্রয়ের জন্য উপযুক্ত সুবিধা দিয়েছে। আর এর জন্য এগুলোতে আমরা কী করি? প্রাকৃতিক বন্দর, মানে বন্দর বানানো, যেখানে এই জাহাজগুলি এসে বন্ধ হয়, এবং পোতাশ্রয়ের জন্য আমাদের উপযোগী আছে, মানে মানুষ যাতায়াত করতে পারে। সমুদ্রপথে ব্যবসা বাণিজ্যের দিক থেকে মহাসাগরটি সবচেয়ে বেশি ব্যস্ত। আর এই যে আটলান্টিক মহাসাগর, এস অক্ষরের যে মহাসাগর, এটিতে সমুদ্রপথে মানুষ ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে সবচেয়ে বেশি এই মহাসাগরটি ইউজ করে। ভারত মহাসাগর একমাত্র মহাসাগর যে মহাসাগরটির নাম একটি দেশের নামে রাখা হয়েছে। আর ভারত মহাসাগরই হচ্ছে একটি মহাসাগর যেটির নাম আমাদের ভারতের নামে রাখা হয়েছে। এই মহাসাগরটি ত্রিভুজ আকৃতির। আর আমাদের ভারতবর্ষ যে মহাসাগর সেটি ত্রিভুজ আকৃতির। এর উত্তর দিকে এশিয়া, পশ্চিমে আফ্রিকা এবং পূর্বে অস্ট্রেলিয়া। উত্তরে কি আছে? এশিয়া মহাদেশ, পশ্চিমে আফ্রিকা মহাদেশ এবং পূর্বে অস্ট্রেলিয়া মহাদেশ। এরপরে আছে উত্তর মহাসাগর, উত্তর মেরু বৃত্তে অবস্থিত। উত্তর মহাসাগর কোন জায়গায়? উত্তর দিকে উত্তর মেরু বৃত্তে অবস্থিত। এই মহাসাগরকে বেরিং প্রণালী প্রশান্ত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে। উত্তর মহাসাগরকে বেরিং প্রণালী যেটা আছে সেটা প্রশান্ত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে। উত্তর মহাসাগরের অধিকাংশ জলভাগ সাধারণত বছরের অধিকাংশ সময় বরফ থাকে। আর উত্তর মহাসাগরের যে জলগুলো আছে বেশিরভাগ সময় কী আছে? জল হিসাবে থাকে। আটলান্টিকা বা কুমেরু মহাদেশের চারিদিকে যে জলভাগ রয়েছে সেটি দক্ষিণ মহাসাগর। আটলান্টিকা বা কুমেরু মহাদেশের চারিদিকে যে জলভাগ রয়েছে, সেগুলোই হচ্ছে দক্ষিণ মহাসাগর। 60% অক্ষাংশের দক্ষিণে অবস্থিত বরফে আবৃত দক্ষিণ মহাসাগরে জলভাগের বিভিন্ন সাগরীয় প্রণালী বিচরণ ভূমি বর্তমানে উন্নত দেশগুলোর গবেষণার জন্য এই মহাসাগর গবেষণার স্থল হয়ে উঠেছে। আর দক্ষিণ মহাসাগরের জলভাগ যে আছে দক্ষিণ মহাসাগরের, এটিতে বর্তমানে আমাদের বিভিন্ন এই গবেষণা কেন্দ্রগুলো গঠিত হয়েছে। এরপর আমরা দেখে নেব, এখানে দেখতে পারবে তোমরা, এখানে দেখে নেবে এই যে আফ্রিকা, এখানে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা। এই দেখো, এটি হচ্ছে ও আকৃতির মহাসাগর।
এটি হচ্ছে প্রশান্ত মহাসাগর ও আকৃতির এস আকৃতির, এটি হচ্ছে আটলান্টিক মহাসাগর। হ্যাঁ, এরপরে হচ্ছে এখানে ভারত মহাসাগর এই ত্রিভুজ আকৃতির। এরপরে হচ্ছে এখানে দক্ষিণ মহাসাগর, এখানে দক্ষিণ মহাসাগর, আর এখানে হচ্ছে এখানে হচ্ছে আটলান্টিক মহাসাগর, এই যে আটলান্টিক মহাসাগর এই জায়গায়। এগুলো তোমরা দেখলে তাহলে এখানে আমি নিচে যাই। মহাসাগরগুলি মাছ সহ অনেক প্রাণীর বসস্থান। তাছাড়াও মহাসাগরগুলির নিচে অনেক বিচিত্র উদ্ভিদ আছে। মহাসাগরগুলিতে বেশিরভাগ কী আছে, মাছ আছে আর বিভিন্ন জাতির প্রাণী আছে। তাছাড়াও মহাসাগরগুলির নিচে অনেক বিচিত্র উদ্ভিদ আছে আর উদ্ভিদও পাওয়া যায়। এগুলো তোমরা নিশ্চয়ই টেলিভিশনে মহাসাগরের তলে চলচ্চিত্র দেখেছ, হয়তো তোমরা টেলিভিশনের সাহায্যে মহাসাগরের ভিতরে কী কী আছে সেগুলো দেখেছ। এটা খুবই আনন্দদায়ক নয় কি? আর এটা দেখলে খুবই মজা লাগে। অন্যদিকে ভূমিকম্প, আগ্নেয়গিরি উদগীরণ, তাছাড়াও সুনামি, মহাসাগরের স্রোত ইত্যাদি বিভিন্ন কার্যের উৎস হলো মহাসাগর। হ্যাঁ, ভূমিকম্প, আগ্নেয়গিরি উদগীরণ যেগুলো আছে, ভূমিকম্প আগ্নেয়গিরির উদগীরণ মানে পৃথিবীর ভিতর থেকে যে আগুনের শিখাগুলো বাইরে এসে যায়, এবং সুনামি, হ্যাঁ, সুনামি যেটা পৃথিবী ওই জল যেটা ঢেউ দিয়ে উপরে উঠে যায়। হ্যাঁ, মহাসাগরের স্রোত এগুলো কিসের জন্য? মহাসাগরের জন্যই হয়। স্থলভাগের জলবায়ু নিয়ন্ত্রণে মহাসাগরগুলি বিশেষ ভূমিকা পালন করে। স্থলভাগের জলবায়ু নিয়ন্ত্রণ মানে আমাদের যে জলবায়ু, হ্যাঁ, ঠান্ডা হবে নাকি পরিবেশ গরম হবে সেটি নিয়ন্ত্রণ কে করে? মহাসাগরগুলো। হ্যাঁ, মোট কথা বৈচিত্র্যময় মহাসাগরগুলো সম্বন্ধে আরও অনেক কথা জানার বাকি আছে, সেগুলো তোমরা সেগুলো জানার চেষ্টা করবে। আর আমরা আরও কয়েকটি যেগুলো রয়ে গেছে সেগুলো আগামী দিনে জানার চেষ্টা করবে। হ্যাঁ, এখানে বায়ুমণ্ডল দেওয়া আছে। বায়ুমণ্ডল কাকে বলে? একটি গ্যাসীয় বা বায়বীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে রেখেছে। আমাদের পৃথিবী যদি এটি হয়, পৃথিবীর চারিদিকে কী আছে? বায়ুমণ্ডলীয় একটি গ্যাসের আবরণ আছে। হ্যাঁ, এই বায়ুমণ্ডলের গ্যাসের আবরণের ভিতরেই কিন্তু আমরা বর্তমানে আছি। হ্যাঁ, এই বায়ুমণ্ডল যদি না থাকতো তাহলে আমরা বেঁচে থাকতে পারতাম না। হ্যাঁ, এই বায়ুমণ্ডলের আবরণ এইটাকেই আমরা বায়ুমণ্ডল হিসাবেই জানি। হ্যাঁ, এখানে গাছপালা যত প্রাণী জগৎ সেগুলো বায়ুমণ্ডলের ভিতরে এখানেই পাওয়া যায়। হ্যাঁ, এর উপরে পাওয়া যায় না। আচ্ছা, আবরণটি পৃথিবীর অতি প্রয়োজনীয় এবং অনিচ্ছেদ্য অঙ্গ। আর বায়ুমণ্ডল হচ্ছে বায়ুমণ্ডল যে আবরণ আছে সেটি আমাদের পৃথিবীর জন্য একটি প্রয়োজনীয়, খুবই প্রয়োজনীয় এবং অবিচ্ছেদ্য অঙ্গ। মানে এটা বিচ্ছেদ না, মানে বায়ুমণ্ডলটা আমাদের পৃথিবী থেকে আলাদা না। এটি আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য প্রয়োজনীয় বায়ু সরবরাহ করে, আর আমাদের যে শ্বাস প্রশ্বাস আমরা নেই সেটির জন্য এই বায়ুমণ্ডলটি দায়ী। হ্যাঁ, অন্যদিকে সূর্যের অতি বেগুনি রশ্মি কুপ্রবাহ থেকে জীবজগৎকে রক্ষা করে। এই বায়ুমণ্ডল থাকার ফলে আমরা সূর্যের যে বেগুনি রশ্মি সেগুলো আমাদের পৃথিবীতে এসে পড়ে না, না হলে আমাদের জীবজগতে অনেক ক্ষতি হতো। হ্যাঁ, পৃথিবীর উপরিভাগ বায়ুমণ্ডল মোটামুটি প্রায় 1600 কিলোমিটার উচ্চতা পর্যন্ত প্রসারিত। হ্যাঁ, পৃথিবীর উপরিভাগে বায়ুমণ্ডল মানে এই বাতাসের যে লেয়ার আছে সেটি কত উচ্চতা পর্যন্ত? 1600 কিলোমিটার পর্যন্ত। এই পৃথিবীর লেয়ার থেকে 1600 কিলোমিটার পর্যন্ত উপরে আছে। হ্যাঁ, উষ্ণতা, গ্যাসের উপস্থিতি ও অন্যান্য কিছু বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। আর উষ্ণতা, গ্যাসের উষ্ণতা মানে গরম যেগুলো আছে সেগুলোর উপর নির্ভর করে আমাদের বায়ুমণ্ডলকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 4টি ভাগে। ভূপৃষ্ঠ থেকে আরম্ভ করে স্তরগুলির নাম হলো ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার। প্রথমটি হচ্ছে ট্রপোস্ফিয়ার, সেকেন্ডটি হচ্ছে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত ট্রোটোস্ফিয়ার, এবং 3 নম্বর যেটি আছে এটি হচ্ছে মেসোস্ফিয়ার, এর উপরে হচ্ছে থার্মোস্ফিয়ার। হ্যাঁ, এরকম ভাগ করা আছে। থার্মোস্ফিয়ার নিচের অংশটিকে আয়নোস্ফিয়ার ও উপরের অংশটিকে অক্সোস্ফিয়ার। উপরের দিকটিকে আয়নোস্ফিয়ার এবং নিচের দিকটিকে উপরের থার্মোস্ফিয়ার, নিচের অংশটিকে থার্মোস্ফিয়ার বলে, আবার উপরের অংশটিকে কী বলে? আয়নোস্ফিয়ার। হ্যাঁ, এটা দেখবে তোমরা। বায়ুমণ্ডল প্রধানত নাইট্রোজেন, অক্সিজেন গ্যাস নিয়ে গঠিত। বায়ুমণ্ডল কী দিয়ে গঠিত? নাইট্রোজেন আর অক্সিজেন গ্যাস দিয়ে গঠিত। পৃথক করে দেখলে 78% নাইট্রোজেন, 21% অক্সিজেন এবং 1% কার্বন ডাইঅক্সাইড। আর কোনো অন্যান্য গ্যাসে বায়ুমণ্ডল গঠিত। জীব বেঁচে থাকার জন্য নিঃশ্বাসের সঙ্গে বায়ুমণ্ডল থেকে অক্সিজেন গ্যাস আহরণ করে। হ্যাঁ, জীবজগৎ বেঁচে থাকার জন্য কি গ্যাস নিঃশ্বাস নেয়? হ্যাঁ, বায়ুমণ্ডল থেকে অক্সিজেন নেয়। হ্যাঁ, অন্যদিকে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড গ্যাস উদ্ভিদ খাদ্য হিসাবে প্রস্তুত করার জন্য
খাদ্য প্রস্তুত করার জন্য গ্রহণ করে। আর কার্বন ডাইঅক্সাইড যেটা আছে সেটি কী করে, এই উদ্ভিদ গাছপালাগুলো খাদ্য হিসাবে গ্রহণ করে বা খাদ্য প্রস্তুত করার সময় গ্রহণ করে। কার্বন ডাইঅক্সাইড আরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা হলো এই গ্যাস তাপ শোষণ করে। আর কার্বন ডাইঅক্সাইড কী করে, তাপ শোষণ করে, অর্থাৎ গরম যদি তাকে বেশি গরম থাকে তাহলে এটা গরম সে শোষণ করে নেয়, মানে নিয়ে নেয় তার শরীরে আর গরম কমিয়ে দেয়। কলকারখানা, যানবাহন ইত্যাদি থেকে নির্গত কার্বন ডাইঅক্সাইড বায়ুতে মেশার ফলে বায়ুতে এই গ্যাসের পরিমাণ দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। আর আমাদের যে এখন বর্তমানে কলকারখানা আছে, যানবাহন, গাড়ি ঘোড়া আছে, সেগুলো থেকে নির্গত কার্বন ডাইঅক্সাইড থাকার ফলে আমাদের বায়ুতে কী আছে, বেশিরভাগ কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাচ্ছে। ফলে এই গ্যাস অধিক পরিমাণে তাপ শোষণ করছে ও বায়ুমণ্ডলে উত্তাপ বৃদ্ধিতে সাহায্য করছে। আর এই জন্য আমাদের বায়ুমণ্ডলে যে তাপ, গরম যেগুলো আছে, মানে ঠান্ডা যে গ্যাসগুলো আছে সেগুলোকে সে শোষণ করে নিয়েছে, আর গরম দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে আমাদের বায়ুমণ্ডলে। এখন বর্তমানে আমরা যে গরম লাগে। আচ্ছা, সাগর পৃষ্ঠে বায়ুর ঘনত্ব সবচেয়ে বেশি। সাগর পৃষ্ঠে বায়ুমণ্ডলের ঘনত্ব কি সবচেয়ে বেশি, মানে সাগর যেগুলো আছে সেগুলোর পৃষ্ঠে, মানে সাগরের উপরে যেগুলো আছে বায়ুমণ্ডলের ঘনত্ব, মানে বায়ুমণ্ডল বেশি পাওয়া যায়, ঘনত্ব বেশি। এর থেকে যতই উপরে যাওয়া যায় ততই বায়ুমণ্ডলের ঘনত্ব কমে যায়, আর এর থেকে যত উপরে উঠবো তত আমাদের বায়ুমণ্ডলের ঘনত্বটা কমতে থাকবে। তোমরা জানো যে পর্বতের উপরে বায়ুর ঘনত্ব কম, তাই পর্বতারোহণকারী সেখানে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট পায়। আমরা যদি কোনো পর্বত, বড় বড় উঁচু পাহাড় পর্বত এগুলোর মধ্যে উঠি তাহলে দেখবো যে আমাদের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সেই জন্য তারা অক্সিজেন গ্যাসের সিলিন্ডার সঙ্গে নিয়ে যায়। এই বড় বড় উপরে পাহাড়ের উপরে উঠি তারা কিনে অক্সিজেনের সিলিন্ডার যেগুলো পিঠে করে নিয়ে যায়, কারণ উপরে উঠলে তাদের শ্বাস নিতে কষ্ট হবে, কারণ এখানে বায়ুমণ্ডল বা বাতাস কম থাকে। আমরা যতই উপরে উঠি বায়ুমণ্ডলের ঘনত্বের মতো উষ্ণতাও কমে যায়, আর উপরে উঠলে কি হয়, বায়ুমণ্ডল কি হয়, ঘনত্বও কমে আর উষ্ণতা বা গরম কমে যায়। তোমরা নিশ্চয়ই জেনে বায়ুর চাপ আছে, এই চাপ সকল স্থানে সমান নয়, কোনো স্থানে উচ্চ চাপ আর কোনো স্থানে নিম্ন চাপ। বায়ুর চাপ মানে বায়ুর যে চাপ আছে, তোমরা দেখবে যে বায়ুর চাপ আছে কীরকম, একটা বেলুন নিয়ে সেটি বেলুনে ফু দিয়ে বেলুনটা বড় করবে, দেখবে বায়ু যখন বেশি চাপ দিয়ে দিচ্ছ, বায়ু মানে ভিতরে বাতাস প্রবেশ করছো, তখন ফেটে যায়। তখন এর থেকে তোমরা কি বুঝবে, বায়ুর কি আছে, চাপ আছে, বায়ুও শক্তি দিতে পারে। এর জন্য কোনো স্থানে উচ্চচাপ, বাতাসের উচ্চচাপ, এবং কোনো স্থানে বাতাসের একবারে নিম্নচাপ থাকে। উচ্চচাপ বিশিষ্ট অঞ্চল থেকে বায়ু নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, আর বাতাস কি হয়, উচ্চচাপ যেখানে আছে, যেখানে বেশি বাতাস আছে সেখান থেকে কম বাতাসের দিকে প্রবাহিত হয়। এভাবে প্রবাহমান বায়ু আমরা বাতাস বলি। এর জন্য আমরা বাতাস যেগুলো আমরা দেখতে পাই, বাতাস এদিক থেকে সেদিকে যাচ্ছে, এই জন্য আমরা বাতাসটা দেখতে পাই। নিম্নচাপ থেকে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে কি চলাচল করে, বায়ু চলাচল করে, এর জন্য বাতাসের সৃষ্টি হয়। বায়ুমণ্ডলের নিম্ন স্তরের ট্রপোস্ফিয়ার মেঘ এবং বৃষ্টি ও বাতাস ইত্যাদি সৃষ্টি করে। বায়ুমণ্ডলের নিম্নে যেটা আছে স্তর, ট্রপোস্ফিয়ার, সেটি কি তৈরি করে, মেঘ, বৃষ্টি এবং বাতাস এগুলোর সৃষ্টি করে। এখন দেখব জীবমণ্ডল জীব দিয়ে গঠিত, বায়োস্ফিয়ার। মাটি, জল, বায়ু ইত্যাদি উপরিভাগে এই তিনটি প্রাকৃতিক উপাদান পাশাপাশি থেকে জীব বেঁচে থাকার জন্য পরিবেশ সৃষ্টি করে, এটি জীবমণ্ডল বলে। পৃথিবীর উপরিভাগে কি তিনটি প্রাকৃতিক উপাদানের পাশাপাশি জীব বেঁচে থাকার জন্য মাটি, জল আর বায়ু এইগুলো থাকার ফলে আমরা জীব থাকতে পারি, আর ওই জায়গার পৃথিবীতে। আর এইভাবে আমাদের জীবমণ্ডল এইগুলো তিনটি প্রাকৃতিক উপাদান পাশাপাশি থেকে জীব বেঁচে থাকার জন্য পরিবেশ সৃষ্টি করে, আর মাটি, জল আর বায়ু এই তিনটা মিলে আমাদের জীবমণ্ডলটা সৃষ্টি করেছে। অতি ক্ষুদ্র অণুজীব, ব্যাকটেরিয়া ইত্যাদি থেকে বৃহৎ আকারের স্তন্যপায়ী সহ বিভিন্ন প্রকারের জীব এর জন্য পৃথিবীর জীবমণ্ডল বসবাস করে। আর পৃথিবীর জীবমণ্ডল আছেই বলে আমাদের অতি ক্ষুদ্র অণুজীব যেগুলো চোখে দেখি না, ব্যাকটেরিয়া যেগুলো দেখা যায় না, এবং অতি বড় আকারের যেমন হাতি, স্তন্যপায়ী প্রাণী, যেগুলো সব প্রাণী যার জান আছে সেগুলো এই জীবমণ্ডলে পাওয়া যায়।
বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিকম্প, বন্যা, আগ্নেয়গিরি ইত্যাদির জন্য পৃথিবীর উপরিভাগের চোখে পড়া পরিবর্তন এসেছে ও ভবিষ্যতে আসতে পারে। আর যেগুলো আমাদের ভূমিকম্প, বন্যা, আগ্নেয়গিরি, আগ্নেয়গিরি হচ্ছে পৃথিবীর ভূগর্ভ থেকে যে আগুন বের হয়, সে আগ্নেয়গিরি, এইগুলোর ফলে আমরা পৃথিবীর বিভিন্ন পরিবর্তন এসেছে। অতি ছোটো ছোটো অণুজীব, ব্যাকটেরিয়া ইত্যাদি থেকে আরম্ভ করে বৃহৎ আকার স্তন্যপায়ী প্রাণীকে সব বিভিন্ন আকারে জীবমণ্ডলে বসবাস করে। আর আমাদের জীবমণ্ডলে অতি ছোটো যেগুলো চোখে দেখা যায় না এবং অতি বড় যেগুলো, বড় বিশাল বড় বড় যেগুলো, সব জীবমণ্ডলে থাকে। এখানে জীবমণ্ডলে একটা চিত্র দিয়ে দিয়েছে। এরপরে দেওয়া আছে জীবমণ্ডলে বসবাসকারী জীবমণ্ডলে দুটো প্রধান ভাগে ভাগ করা যায়: উদ্ভিদ জগৎ ও প্রাণী জগৎ। জীবমণ্ডল মাঝে দুইটি জগৎ আছে, কি আছে? উদ্ভিদ জগৎ ও প্রাণী জগৎ। এই উদ্ভিদ জগৎ ও প্রাণী জগৎ পরস্পরের কোনো না কোনোভাবে প্রভাবিত করে। গাছ কাটলে বা কৃষির জন্য অরণ্যভূমি পরিষ্কার করলে ভূমি ক্ষয় হয়, অন্যদিকে বন্য প্রাণীর বাসস্থানের অভাব হয়। আর যদি আমরা গাছগুলা কেটে দেই তাহলে বন্য প্রাণী যেগুলো আছে সেগুলোর জন্য অনেক ক্ষতি হয়। একে অপরের সঙ্গে আমরা জড়িত। আচ্ছা, তো অপরিপক্ষিতভাবে ঘর বাড়ি, কলকারখানা, নদী বাঁধ ইত্যাদি নির্মাণ জীবমণ্ডলের অন্তর্গত বায়ু, জল ও মাটিতে প্রদূষিত করেছে। বায়ুর একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো কার্বন ডাইঅক্সাইড। একটি গুরুত্বপূর্ণ উপাদান কি? সেটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কিন্তু এই ধরনের গ্যাসের পরিমাণ বৃদ্ধি হলে সমগ্র পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায়। আর যদি কার্বন ডাইঅক্সাইড যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের এই গ্লোবাল ওয়ার্মিং বা তাপমাত্রা যেটি আছে সেটি বৃদ্ধি পায়। পৃথিবী পৃষ্ঠে এই তাপ বৃদ্ধি হওয়াকে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলে। আর পৃথিবী পৃষ্ঠে পৃথিবীতে যদি আমরা তাপ বৃদ্ধি হয় বা গরম বৃদ্ধি হয় তাহলে এটাকে আমরা কি বলি? গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। সেজন্য পৃথিবীর সম্পদ ব্যবহারের ক্ষেত্রে আমাদের সচেতন হইতে হবে। আর এই জন্য আমাদের পৃথিবীর সম্পদ যেগুলো আছে, গাছ কাটা বা অন্য যেগুলো গাছ কেটে অন্য কিছু লাগানি বা বেশি গাছ কাটা, সেগুলো থেকে সচেতন হতে হবে। তাহলে স্থলমণ্ডল, জলমণ্ডল, বায়ুমণ্ডল ও জীবমণ্ডলের মধ্যে ভারসাম্য রক্ষা হবে এবং পৃথিবী জীবজগতের বসবাসের উপযুক্ত হবে। আর এগুলো যদি আমরা করি তাহলে স্থলমণ্ডল, জলমণ্ডল, বায়ুমণ্ডল আর জীবমণ্ডল সব কিছু ভারসাম্য রক্ষা হবে। মানে ভারসাম্য হচ্ছে একটি অপরের উপর নির্ভরশীল, আর যদি একটি চলে যায় তাহলে অপরটিও চলে যেতে পারে। এজন্যই একটু একটু করে আমরা কাজ করব। যেগুলো জল অপচয় করতে একটু অপচয় করব, বেশি অপচয় করব না। গাছ কাটলে বেশি গাছ কাটবো না, শুধু একটি দুটি গাছ কেটে বাকিগুলো রেখে দেবো। যে জীবজগৎ, প্রাণী যেগুলো পাখি, বাদর এগুলো আসতে পারে, তাদের জন্য আমরা চিন্তা করতে হবে। তো এই চ্যাপ্টার থেকে তোমরা কী বুঝলে নিচে কমেন্টে জানাবে। আশা করছি এই চ্যাপ্টারটা তোমাদের ভালো লাগবে। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দিতে ভুলবে না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর বন্ধুবান্ধব কেউ যদি ক্লাস 6-এ পড়ে থাকে তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করবে। ধন্যবাদ।